আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে মার্কেট নিয়ে একটা ডিটেইল আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তবে ওই ভিডিওটা প্লাস আমাদের ফেসবুক গ্রুপে পেজে বিভিন্ন জায়গায় আপনারা বেশ কয়েকটি স্টকের নাম রিপিটেডলি জিজ্ঞেস করেছেন যে এই স্টকগুলোর আসলে কি অবস্থা বা কি করণীয় হতে পারে। তার মধ্যে আমি খেয়াল করে দেখলাম যেই স্টকগুলোর রিকোয়েস্ট আপনাদের পক্ষ থেকে এসেছে তার সবগুলোই আসলে অনেক হাই প্রাইস থেকে রিসেন্ট মার্কেটের যে এই যে একটা বড় আপ মুভমেন্ট গেল এই টাইমটাতেও এই স্টকগুলোর প্রাইস বাড়ে নাই, বরঞ্চ এই স্টকগুলো এই টাইমটাতেও প্রাইস কারেকশন করেছে। স্বাভাবিকভাবেই 1000 পয়েন্টের মতো একটা উত্থানের মার্কেটে যেখানে কিছু কিছু স্টক 4-5 বার করে হল্ট হয়েছে, সেইখানে আমরা যারা এই ধরনের স্টকগুলোতে আটকে গিয়েছি এবং এই 1000 পয়েন্টের উত্থানের মাঝখানেও আমাদের 3% করে প্রায় 10%-এর উপরে আরও নতুন করে কারেকশন হয়েছে এই কয়দিনে, তাদের খারাপ লাগাটা স্বাভাবিক। তো আমি যেই স্টকগুলোর নাম পেয়েছি সবগুলো স্টক খেয়াল করে দেখলাম একই চিত্র। আসলে এই স্টকগুলো অনেক ওভার প্রাইস ছিল, একটা লম্বা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে এবং এই মুহূর্তে এই স্টকগুলো এখনও কারেক্টিভ মোডে আছে। কারেকশনটা কখন থামতে পারে, কোথায় আমাদের আসলে অ্যাভারেজ করা উচিত, আমাদের ভুলটা কোথায় ছিল, কেন আমরা এখনও হোল্ড করতেছি, নতুন করে বাই করা যাবে কিনা জিজ্ঞাসা এসছে, সেটা করতে চাইলেও প্ল্যানিংটা কেমন হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো আমি একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব। অবশ্যই মনে রাখবেন আমি যাই বলবো শুধুমাত্র চার্টের ভিত্তিতে এবং আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে। এখানে ভুলও হইতে পারে, এখানে চার্টের ভিত্তিতে সব কিছু অ্যাকুরেটলি নাও হইতে পারে। সো আমি আপনাকে একটা ধারণা দিব, এরটার বেসিসে কোনো ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত কিংবা পার্সোনাল অ্যানালিসিস করে নেওয়ার দায়িত্ব কিন্তু অবশ্যই আপনার। তো প্রথমে যে স্টকটা সবচাইতে বেশি আমি কমেন্ট পেয়েছি, এমনকি গ্রুপে পোস্টও এসছে, সেটা হচ্ছে সিপার্ল। এখন আমি আগে আমাদের ভুলের জায়গাগুলো একটু ক্লিয়ার করি, কারণ ভুল বললে ভবিষ্যতে আপনি সংশোধন হতে পারবেন। এই ভুলটা থেকে বের হওয়ার পর পরের বার যেন আপনার এই একই ভুল বারবার রিপিট হইতে না থাকে, সেই ক্ষেত্রে আপনি মানে সচেতন থাকতে পারবেন। সো এই কারণে আমরা আসলে ভুলটা কোথায় করলাম এটা বোঝাটা কিন্তু খুব বেশি জরুরি। এরপরে আসবো আমরা যে পরবর্তীতে করণীয় কী। তো আমি প্রথমে, আপনারা যেহেতু ডেইলি চার্টেই সবাই অভ্যস্ত, আমরা সবাই ডেইলি চার্ট দেখি, ডেইলি চার্টে যদি যাই তাহলে এই সিপার্লের ক্ষেত্রে আমরা কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পাই এই যে লেভেলটাতে আমি দাগ দিলাম, হ্যাঁ 82 টাকার আশেপাশে, এই লেভেলটা ছিল সিপার্লের একটা মেজর সাপোর্ট। মানে সেই 2023 সালের ডিসেম্বর মাস থেকে নিয়ে শুরু করে গত জুলাই মাস পর্যন্ত এই পুরো সময়টা ধরে সিপাল কিন্তু এই 82 টাকার উপরে অনেক সময় উঠার চেষ্টা করেছে, উঠার চেষ্টা করেছে, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে কনসোলিডেট করেছে। এটাকে একটা অ্যাকুমুলেশন ফেজ বা কনসোলিডেশন ফেজ বলা হয়। তো আপনার এই স্টকটা যত টাকাতেই কেনা থাকুক না কেন, এই যে জোনটা, কনসোলিডেশন জোনটা, এই জোনটা থেকে সিপার্লের দুইটাই অপশন ছিল, একটা ব্রেকআউট দিয়ে উপরের দিকে বের হয়ে যাওয়া, একটা হচ্ছে ব্রেকডাউন করে নিচের দিকে প্রাইস কারেকশন করতে আসা। এখন আপনি যেই লেভেলেই কেনেন না কেন, আপনার যখন এই লেভেলটা ব্রেকডাউন করেছে তখন কিন্তু আপনার একটা লজিক্যাল স্টপ লস হয়েছে। এইটা আমার বলে দেওয়ার প্রয়োজন নাই, কারো বলে দেওয়ার প্রয়োজন নাই, খালি চার্ট দেখে একটা বেসিক নলেজ থেকেও বোঝা যাচ্ছে যে এইখান থেকে একটা ফ্রি ফল করার পসিবিলিটি আছে যদি এইটা ভেঙে যায়। তাহলে আপনার যদি এই স্টকটা কেনা থেকেও থাকে, হোয়াট এভার ইন দ্য প্রাইস, আপনি যে প্রাইসে কিনে থাকেন না কেন, এইখানে কিন্তু আপনার একটা স্টপ লস হিট করেছে। এটার আরও বড় কনফার্মেশন আমি আপনাকে আরও ক্লিয়ারিফাই করার জন্য দেখাচ্ছি। আপনি এই যে ভলিউমটা, এই ভলিউমটা একটু লক্ষ্য করেন। এই ভলিউমটা যেদিন হয়েছে সেই দিন এই স্টকটার প্রাইস কোথায় ছিল? এই স্টকটার প্রাইস ছিল 91, 92, 89 পর্যন্ত, মানে 89 থেকে 92 টাকার রেঞ্জ পর্যন্ত ওই দিনের ভলিউম মানে প্রাইস আপ ডাউন করেছে। যে কোনো সচেতন মানুষ যে বেসিক লেভেলে চার্ট বুঝে, আমি বলতেছি না কোনো অ্যাডভান্স বোঝার দরকার আছে, এখানে কোনো ইন্ডিকেটর অন করা নাই, শুধুমাত্র ভলিউম ছাড়া কোনো কমপ্লেক্স কিছুই দেখানো হচ্ছে না, যে বেসিক লেভেলে চার্ট বুঝে এই ক্যান্ডেলটা জেনারেট হওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে সেলার অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ। এইখানে ফুল একটা সেল প্রেসার, ভলিউম কিন্তু কখনো ম্যানিপুলেট করা যায় না, যে পরিমাণ সেল হয় সেই পরিমাণই দেখায় বাই সেলের ভিত্তিতে। সো এইটা বড় ছোট আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। এইখানে যখন হিউজ একটা সেল প্রেসার, এই ক্যান্ডেলের পরেই কিন্তু ধারণা করা যায়, বুঝতে পারা যায় যে এইখানে একটা সেল প্রেসার এসে গিয়েছে। পাশাপাশি আপনি যদি শর্ট টাইম ফ্রেমে অ্যানালিসিস করেন, আমি আপনাকে কিভাবে এটা আইডেন্টিফাই করতে হতো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। শর্ট টাইম ফ্রেমে আপনি এটা আওয়ারলি বেসিসে গেলে দেখবেন এইখানে একটা বিয়ারিশ লেগ ক্রিয়েট করেছিল, বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন, বিয়ারিশ লেগ প্যাটার্ন, যেটাই আপনি বলেন, ইন্টারনেটে অনেক নাম পাবেন। এই বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্নটা ক্রিয়েট করার পর যদি এটা ব্রেকডাউন করে তাহলে সূত্র অনুযায়ী মিনিমাম এতটুকু পর্যন্ত নিচের দিকে নামবে, মিনিমাম, রাইট? এটা হচ্ছে সূত্র, কমন একটা জিনিস।
তো যখন এটা ব্রেকডাউন করলো, এবং ব্রেকডাউন বা ব্রেকআউটের নিয়মটা আসলে কি, যখন কোনো ব্রেকআউট বা কোনো ব্রেকডাউন একদম লো ভলিউমে হয় ওইটা একটা ফেক ব্রেকআউটের পসিবিলিটি থাকে, বাট যখন কোনো একটা লজিক্যাল ব্রেকআউট উপরের দিকে কিংবা ব্রেকডাউন নিচের দিকে হাই ভলিউমে হয় ওইটার কিন্তু অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, মানে ওইটা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে এই যে একটা বিয়ারিশ লেগ প্যাটার্ন ক্রিয়েট করলো এবং পরের দিন ব্রেকডাউন করলো উইথ হাই ভলিউম, এখানেই আসলে সেল সিগন্যাল জেনারেট হয়ে গিয়েছে, একদম এই ক্যান্ডেলেই সেল সিগন্যাল জেনারেট হয়ে গিয়েছে ৮৮-৮৯ টাকার মধ্যে যে কারো বের হয়ে যাওয়ার কথা। আমি ধরলাম আপনি অনেক আশাবাদী, আপনি হোল্ড করতেছেন, ওয়েট করতেছেন, তাহলেও এই যে মেজর সাপোর্ট লাইন ৮২ টাকার আশেপাশে, এটা ব্রেক করার পরে লজিক্যালি বসে থাকার আর কোনো সুযোগ এইখানে নাই, কোনো সুযোগ নাই। সো এইখান থেকে নিচে আসার পর এখন আপনি বলতে পারেন যে পুনরায় বাই করার সুযোগ আসছে কিনা, এই যে এখানে একটা সবুজ ভলিউম ছিল বড়, এইটার মানে কি, এরকম প্রশ্ন আসতে পারে। বাট ফার্স্ট প্রশ্নটা হচ্ছে এইখানে সেল না করার কোনো লজিক নাই, আর আপনি যদি একটু বিচক্ষণ হয়ে থাকেন আপনার সেলটা কিন্তু এই ৯০ টাকার রেঞ্জেই ছিল। গেল একটা পার্ট, যে ভুলটা কোথায় ছিল। এবার আসেন যে পসিবিলিটির জায়গাগুলো কি, এখন করণীয় কি, এই জিনিসগুলো আমাদের এখন জানা জরুরি। ভুলটা না হয় জানলাম। এখন সিপার্লের একটা মাইনর সাপোর্ট আছে বর্তমান লেভেলে, আমি আবার উল্লেখ করতেছি, সিপার্লের একটা মাইনর সাপোর্ট আছে এই বর্তমান লেভেলে, যেটার ভ্যালু হচ্ছে ৫৬ পর্যন্ত, অর্থাৎ আজকে প্রাইস ৫৯ টাকা। আগামী দিন যদি ৫৫-৫৬ রেঞ্জ হয়ে এটা ইউটার্ন নেয় তাহলে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার পসিবিলিটি আছে। বাট এগেইন আমি আবার বলছি, এটা একটা মাইনর সাপোর্ট, এটা একটা অর্ডার ব্লক, কিন্তু এই অর্ডার ব্লকের নিচে আর অর্ডার ব্লক আছে, ভাইটাল সাপোর্ট এটা না, কারণ এখানে জাস্ট একটা সুইং ক্রিয়েট করেছিল ওয়ান টাইমের জন্য, এইখানে মেজর কোনো কনসিডারেশন হয় নাই। সো এখান থেকে ঘুরলে ভালো, ঘুরতে পারে, অসম্ভব না, বাট এখানে যে ঘুরবেই এই আশাটা আমি করতে পারতেছি না, কারণ এইটা কোনো মেজর সাপোর্ট না। তাহলে মেজর সাপোর্ট কোথায়? মেজর সাপোর্ট হচ্ছে প্রিভিয়াস কনসলিডেশন জোন যেটা ছিল সেটা। যখন এই লেভেল থেকে মার্কেট নিচে পড়া শুরু করলো, আপনার খুব খালি চোখে ভালোভাবে দেখা উচিত যে এইখান থেকে এই পর্যন্ত একটা ফ্রি ফল করার জায়গা আছে, এর মাঝখানে কোনো সাপোর্ট নাই, কারণ প্রাইস বাড়ার সময় এখানে টানা বেড়েছিল, প্রাইস এখান থেকে টানা বেড়েছিল। সো এখান থেকে পড়ার সময়ও কোনো সাপোর্ট এখানে কাজ করার কথা না। সো এখান থেকে যখন মার্কেট প্রাইস নিচের দিকে আসবে, এই নিচের দিকে ৪০ থেকে শুরু করে উপরের দিকে ৫০-এর এই পুরা জায়গাটা হচ্ছে সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটাতে এসে মার্কেট প্রাইস ইউটার্ন করার ম্যাক্সিমাম লেভেলে পসিবিলিটি থাকবে। এখন আপনি যদি আরো মানে ছোট করতে বলেন যে ৫০ থেকে ৪০ মানে তো অনেক বড়, ১০ টাকার একটা জায়গা, আরো ছোট করে যদি আপনি প্রেডিক্ট করার চেষ্টা করেন, টু বি অনেস্ট এখানে ৫০ টাকা থেকেও ঘুরে যেতে পারে, পসিবিলিটি আছে। বাট যদি আপনি আরো ছোট করার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে বলবো যে এক্সাক্ট ফিগারটা হইতে পারে ৪৬ টাকার আশেপাশে থেকে মার্কেট প্রাইস ঘুরতে পারে। এটা আমার জাস্ট চার্টের ভিত্তিতে ধারণা। যারা এটা হোল্ড করতেছেন তারা আবার ভাইবেন না যে এখন ৫৯ টাকা আছে এবং আমি বলতেছি এই প্রাইসটা ৪৬ টাকায় চলে আসবে। নো, আপনি যদি এখানে ওপেন করেন একটু ডিটেইলে দেখেন, এই ৪৬ টাকার যে জায়গাটাতে আমি ড্র করছি এটা একটা খুবই স্ট্রং অ্যান্ড ভ্যালিড অর্ডার ব্লক, সাপোর্ট জোনের মাঝখানে অবস্থান করতেছে। এই পুরোটা হচ্ছে সাপোর্ট জোন। সাপোর্টটা এত বড় হইতে পারে না, এটা একটা কনসলিডেশন জোন। সো এই কনসলিডেশন জোনের মধ্যে থেকেই সে সাপোর্ট নিবে, এটা হচ্ছে মূল কথা। এবং এইটার ভিতরে যদি আপনি অ্যাকচুয়াল পয়েন্টটা খুঁজে বের করার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে বলবো যে এই ৪৬ টাকার আশেপাশে একটা গুরুত্বপূর্ণ অর্ডার ব্লক এবং সাপোর্ট জোন আছে। আমি বিশ্বাস করি যে এইরকম একটা প্রাইস রেঞ্জের আশেপাশ থেকে সিপার্লের মার্কেট প্রাইসটা ঘুরে যাওয়ার পসিবিলিটি থাকবে। তবে এইখানে একটা কথা আছে, মার্কেট প্রাইস ধরে নেন যে ৪৬ টাকা আসলো না, একটু আগেই ঘুরলো, ওকে ফাইন, আমি মেনে নিচ্ছি। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আপনারা এক্সপেক্ট করতেছেন মার্কেট প্রাইস এই মানে অনেকের কমেন্ট দেখে আমি বুঝলাম এইভাবে করে মার্কেট প্রাইস পড়তেছে, যেখান থেকে বাউন্স ব্যাক করবে এরকম হয়ে যাবে। ব্যাপারটা মোটেও কিন্তু এতটা ইজি না, ব্যাপারটা মোটেও এরকম না। কোনো একটা স্টক যখন আপ মুভমেন্টে যায়, একটা বড় কনসলিডেশনের পরে সে একটা আপ মুভমেন্ট ক্রিয়েট করে। আপনি যদি খেয়াল করে দেখেন, দেখেন এইখানে একটা বড় সময় কারেকশন করে, সেই বড় সময় কারেকশন করার পর একটা আপ মুভমেন্ট দিয়েছিল। পরবর্তীতে এইখানে প্রায় ১ বছরের বেশি সময় কনসলিডেশন করে তারপরে মার্কেট প্রাইস উপরের দিকে উঠেছিল। তার মানে কি, এইখানে এই স্টকটাকে অ্যাকুমুলেট করা হয়, পরবর্তীতে এইখানে র্যালি করানো হয়। আর র্যালির পরে কি ঘটে? আমি আপনাদেরকে অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন আর মার্কআপ বা র্যালি যেটাই বলেন, এই ফেজগুলো খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। সো যখন এইখান থেকে প্রফিট টেকিং হয় তখন এটা একটা ডাউন ট্রেন্ড শুরু হয়। ডাউন ট্রেন্ড শেষ হওয়ার সাথে সাথে কখনো আপ ট্রেন্ড শুরু হয় না, জিনিসটা বোঝার চেষ্টা করেন। ডাউন ট্রেন্ড
শেষ হওয়ার পরে সাধারণত আরও একটা কনসলিডেশনের প্রয়োজন পড়ে নতুন করে একটা আপট্রেন্ড শুরু করার আগে। এইখানে আপনি খেয়াল করে দেখেন যে আমার আপ ট্রেন্ডের সময় ম্যাক্সিমাম লেভেলে যে ভলিউমগুলো ছিল, ডাউন ট্রেন্ডে ভলিউমের একটা পিক তার থেকেও বেশি ছিল। তার মানে কি একটা হিউজ লেভেলে সেল কিন্তু হয়ে গেছে। তার মানে এইখান থেকে যে রানটা হয়েছিল সেই রানের একটা মানি ফ্লো, একটা প্রফিট টেকিং, একটা ডিস্ট্রিবিউশন কিন্তু এখানে হয়ে গেছে। সো হ্যাঁ, সিপার্লের প্রাইস আবার অনেক বাড়তে পারে, আমার কোনো এখানে আপত্তি নাই, কোনো এখানে বিতর্কও নাই। প্রবলেমটা হচ্ছে এইটার থেকে প্রাইস বাড়ার জন্য আবার কনসলিডেট হইতে হবে। এতটুকু সময় কনসলিডেট করার পর এটা ব্রেকডাউন করছে। সো যেই লেভেলে সেই সাপোর্ট নেক না কেন, সেটাকে আবার কনসলিডেট করতে হবে নতুন করে ওঠার জন্য। এই জায়গাটা আপনারা মিস করে যাচ্ছেন, এবং এই জায়গাটা মিস করে যাওয়ার কারণে আপনাদের মধ্যে থেকে প্রশ্ন আসতেছে এভারেজটা কালকে করব না পরশু করব, না 50 টাকায় করব, না 46 টাকায় করব, না 56 টাকায় করব। ব্যাপারটা এরকম না যে আপনি কালকে অ্যাভারেজ করলে বা এই 46 টাকায় আসলেও অ্যাভারেজ করলেই আপনার শেয়ারের প্রাইসটা পরের দিন থেকে বাড়া শুরু করবে। নট লাইক দ্যাট। সো আপনি অ্যাভারেজ করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। আপনি অ্যাভারেজ করার জন্য হয়তো বা মাস খানেক বা একাধিক মাসও সময় পেতে পারেন, এটা আপনার মাথায় রাখতে হবে। সো অ্যাভারেজ করার জন্য তাড়াহুড়া করার কিছু নাই। অ্যাভারেজ কখন করতে হয়? এখন আপনি যদি চান যে এই স্টকটাতে আপনি লং টার্ম বিনিয়োগে থাকবেন, তাহলে আপনি এই 50 টাকার রেঞ্জ যদি সে হিট করে তার নিচে যত পর্যন্ত নামে আপনি ধাপে ধাপে ইনভেস্ট করতে থাকতে পারেন। এটা হচ্ছে আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট মেথড অনুযায়ী আপনি অ্যাভারেজ টেকনিক। কিন্তু আপনার যদি টার্গেট এরকম থাকে যে না, আমি ওই এটা নিয়ে লং টার্ম পড়ে থাকতে চাই না, আমার টার্গেট হচ্ছে আমি একটা ফেয়ার লেভেলে অ্যাভারেজ করব, যাতে করে আমি দ্রুততম সময় এটা যখন রিকভারি দেয় আমি বের হয়ে ক্যাশটাকে বের করে নিয়ে আসতে পারি, আমি রিকভারি করতে পারি, সেটাই যদি আপনার টার্গেট হয়, তাহলে নিয়মটা আসলে কি? নিয়মটা কিন্তু এইখানে হিট করলেই অ্যাভারেজ করা না। নিয়মটা হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করেন, এই স্টকটা ডাউন ট্রেন্ডে আছে। ডাউন ট্রেন্ডে দেখেন এই যে মার্কেট প্রাইস একটা সুইং হাই করে পরের বার এটার উপরে হাই করছে, এইটার পর থেকে এই হাই আপনি যদি মাপেন, এই হাই আর কখনো ব্রেক করতে পারে নাই। এরপরে এই হাইও আর কখনো ব্রেক করতে পারে নাই। এরপরে এই হাইও আর কখনো ব্রেক করতে পারে নাই। তার মানে একটা কমপ্লিট ডাউন ট্রেন্ড চলতেছে। এই ডাউন ট্রেন্ডটা যখন শেষ হবে, ধরেন এইখানে এসে শেষ হলো, হওয়ার পরে আপ হইলো, এর মানে কিন্তু এই না যে এইটা এখন থেকে বাড়তেই থাকবে। এই আপ হওয়ার পরে কিন্তু আবার নিচে আসতে পারে। আপনি মনে করলেন এটাই বটম, আবার একটু আপ হইলো, যদি হায়ার হাই করতে না পারে এইখানে হাই করার পরে কিন্তু আবার এখানে আসতে পারে এবং এইখানে এরকম ঘোরাঘুরি করতে পারে, যেমনটা এখানে করেছিল। সো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে মার্কেট প্রাইসটা যখন একটা লো কনফার্ম করবে, সেটা 50 টাকাতে করুক আর 55 টাকাতে করুক আর 45 টাকাতে করুক, কততে করতে পারে সেগুলো তো দেখালাম। ওই লেভেলে আসার পর যখন মার্কেট প্রাইস ঘুরবে, ঘুরতে দেন, স্টিল নো এভারেজ, স্টিল নো ইনভেস্টিং। ঘোরার পরে একটা হাই সে ক্রিয়েট করবে, করার পরে সে রিটেস্ট করতে নিচের দিকে আসবে। রিটেস্ট করতে নিচের দিকে আসার পর যদি সে তার প্রিভিয়াস যে লোটা তৈরি করেছিল সেই লোটা ব্রেক করে নিচের দিকে চলে যায়, তাহলে স্টিল নো এভারেজ, আরো ওয়েট করতে হবে, ডাউন ট্রেন্ড এখনো শেষ হয় নাই। আর যদি এইটা নিচের দিকে আসার পর এই লেভেলটাকে ব্রেক না করে এর আগেই কোনো একটা জায়গা থেকে ঘুরে দাঁড়ায়, তাহলে ওঠা শুরু করে, স্টিল নো এভারেজ, এখনো এভারেজ করা যাবে না। উপরের দিকে ওঠার সময় প্রিভিয়াস হাইটাকে যদি সে ব্রেক করতে পারে, তাহলে এভারেজ করা যাবে। দ্যাট মিনস যখন একটা লো ক্রিয়েট হবে, একদম বটমে একটা লো ক্রিয়েট হবে, ওই বটম থেকে ফার্স্টে উঠতে দিতে হবে। যত উঠুক, 40 টাকা থেকে 60 টাকায় চলে আসুক, সমস্যা নাই। 60 টাকায় আসার পরে আবার সে নামবে। নামার পরে যখন পরবর্তীতে ইউটার্ন নিয়ে ব্যাক করবে, যদি সে হায়ার হাই করতে পারে, তখন এই লেভেলটাতে এভারেজ করতে হয়। এটাই ট্রেডিং এর এভারেজ করার নিয়ম। আবারও বলছি, এটা ট্রেডিং এর এভারেজ করার নিয়ম। আর আপনি যদি ইনভেস্টমেন্ট মোডে এভারেজ করতে চান, তাহলে আপনি বটমের দিকে 50 এর নিচ থেকে এই যে 40 পর্যন্ত, এখানে যতটুকু পারেন কমে কমে কারেকশনের টাইমে কিনে কিনে এভারেজ করতে পারেন। এই হচ্ছে সিপার্লের বর্তমান কন্ডিশন। তবে সিপার্ল এইখানে আসার পর 15-20 দিন টাইম নিয়ে এখান থেকে উপরের দিকে উঠবে, নাকি এখানে 6 মাস সময় নিয়ে বা বেশি সময় নিয়ে উপরের দিকে উঠবে, এটা কেউ আপনাকে বলতে পারবে না। কারণ ফান্ড ইনজেক্ট হয়েছিল, ফান্ড বের হয়ে গেছে, ভলিউমে দেখা যাচ্ছে। সো নতুন করে যদি আবার ফান্ড ঢুকে, খুব দ্রুত উঠে যেতে পারে। নতুন করে ফান্ড ঢুকতে যদি সময় লাগে, অনেক সময়ও লাগতে পারে। ব্যাপারটা হচ্ছে এই স্টকটা স্টপ লস হয়ে যাওয়া, ডাউন ট্রেন্ডে থাকা একটা শেয়ার। লং টার্ম ইনভেস্টমেন্ট মোড ব্যতীত এই শেয়ারটাতে এখন কারো হোল্ডে থাকার কথা না, যদি আপনি চার্ট ফলো করে থেকে থাকেন। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে আপনি এখানে স্টপ লসটা না দিয়ে ভুল করে ফেলছেন, সো আপনি একটু ধৈর্য ধরেন। শেয়ারটা এখন যে লেভেলে আসছে, এখন কিন্তু এই শেয়ারটার অনেক বেশি ওভার প্রাইসড নাই, এটা একটু বুঝতে হবে। এখন এই শেয়ারটা অনেক বেশি ওভার প্রাইসড নাই, এবং বায়ার ফেয়ার ভ্যালুর স্টক কিন্তু খুঁজে। হইতে পারে এই স্টকটাকে র্যালি করাইতে সে সময় নিবে, কিন্তু বায়ার কিন্তু চলে আসবে যখন সে ফেয়ার প্রাইসে চলে আসবে। সো
এখন আর নতুন করে আমি আপনাকে স্টপ লস দেওয়ার মতো কোনো কিছু আমি চার্টের মধ্যে দেখতে পাচ্ছি না। এখন যারা এটা নিয়ে বসে আছেন তাদেরকে আসলে ধৈর্য ধরতে হবে, প্রপার লেভেলে নিয়মগুলো বললাম সেই নিয়ম অনুযায়ী এটা যখন বটম কনফার্ম করে একটা হায়ার হাই করবে তখন আপনি কারেকশন ফেসের সময় এভারেজ ডাউন করতে পারেন, নতুন এন্ট্রি নিতে পারেন, যাই করেন না কেন সেটা তখন আপনি করতে পারেন। সেই পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধরতে হবে যদি আপনি লস বুক করতে না চান। হ্যাঁ, এইটা আমিও বিশ্বাস করি সিপাল ভবিষ্যতে যে র্যালিটা করেছিল সময় দিলে আরেকবার আপনি একটা অপরচুনিটি পাবেন। আমি এটা বলতেছি না যে এটা 300 টাকায় যাবে, বাট এটা থেকে আবার নতুন করে একটা সুযোগ আপনি পেতে পারেন, বাট সেটার জন্য আপনাকে হয়তো বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হতে পারে। আর এখন যে অবস্থায় আছে এটা একটা ফলিং নাইফ, রানিং একটা ডাউন ট্রেন্ড, এখানে আসলে বিনিয়োগ করার মতো কোনো কিছু চার্টের মধ্যে নাই। এ হচ্ছে বর্তমান সিচুয়েশন, বোঝার চেষ্টা করেন। আমি স্টকটার পক্ষেও বলি নাই, আমি স্টকটার বিপক্ষেও বলি নাই। আমি প্রথমত আপনার ভুলটা ধরিয়ে দিছি কেন আপনি আগে বের হন নাই, আর দ্বিতীয়ত আমি আপনাকে সংশোধনের জায়গাটা দেখিয়ে দিচ্ছি যে ধাপ করে অ্যাভারেজ না করে সেটেল ডাউন হতে দিয়ে বটম কনফার্ম হওয়ার পরে অ্যাভারেজ করার প্ল্যান করেন। আদারওয়াইজ আপনি অ্যাভারেজ করতে করতে দেখবেন আপনি অ্যাভারেজ করে বসে আছেন, কিন্তু অ্যাভারেজ করার পর ওই স্টকটা ওই লেভেলেই অনেক দিন থাকলো। এর ফলশ্রুতিতে কি হইলো, আপনার টাকাটা আরো বেশি আটকা থাকলো। আপনি সিম্পল ভাবে দেখেন, এইখান থেকে নিচে আসলে আপনি এভারেজ করলেন, পরে স্টকটা এখানে এরকম 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 করে 5-6 মাস সময় কাটালো, তাহলে আপনার একটা টাকা তো অলরেডি আটকা আছে। এখন এখানে এভারেজ করার পর আরো 6-7 মাস আপনার টাকাটা আটকা পড়ে গেল। বাট আপনি যদি একটা কাজ করতে পারেন যে এইরকম সময় ফেজ পার করার পর যখন ব্রেকআউটটা দিল, কনফার্ম হলো যে একটা আপট্রেন্ড নতুন করে শুরু হতে যাচ্ছে, তখন আপনি ফান্ড ইনজেক্ট করলেন, আপনার এভারেজ রেটটা কমিয়ে নিয়ে আসলেন, এরপরে একটু বাড়লে পরে আপনি হয়তোবা বের হয়ে যেতে পারবেন। তাহলে আপনার এই যে এই সময়টা নতুন করে এভারেজের যে ফান্ডটা দিবেন সেই ফান্ডটা হয়তোবা অনেক বেশি সময় এখানে বসে থাকবে না। এই হচ্ছে সিস্টেম। এতক্ষণে এই কতটুকু বলার উদ্দেশ্য শুধু সিপাল না, আপনারা যতগুলো স্টক বলেছেন প্রত্যেকটা স্টকের এভারেজের ক্ষেত্রে এই ফর্মুলাটাই আপনাদেরকে ফলো করতে হবে। আদারওয়াইজ আপনি এভারেজ করার পরেও লম্বা সময় আপনাকে বসে থাকতে হতে পারে, যেই স্টকই হোক না কেন যেগুলো ডাউন ট্রেন্ডে আছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় ট্রেডিং করবেন আপ ট্রেন্ডের স্টকে, সবসময় ট্রেডিং করবেন আপ ট্রেন্ডের স্টকে, সবসময় ইনভেস্টমেন্ট করবেন ডাউন ট্রেন্ডে বটম কনফার্ম করার পরে। এইখানে ভুল হইতে পারে, আমারও ভুল হয়, সেটা কি যে এইখানে ইনভেস্টমেন্ট হয়ে থাকতে পারে, এইখানে ইনভেস্টমেন্ট হয়ে থাকতে পারে। আমি নিজে একবার এখানে ইনভেস্টমেন্ট করেছিলাম, 3 টাকা লস দিয়ে বেরিয়েও গিয়েছিলাম। সো এইখানে একটা ইনভেস্টমেন্ট আপনি দেখতেছেন আপ হচ্ছে ডাউন হচ্ছে, কয়েকদিন পজিটিভ হয়েছে, আপনি যদি ডেইলি বেসিসে যান এখানে একটা হাইও ছিল, আপনি এখানে ইনভেস্টমেন্ট করছিলেন, এই ভুলটা হইতে পারে। বাট এটা ব্রেকডাউন করার পরে আপনাকে বের হতে হবে। আর এখন যে ফলিং নাইফের মতো সিচুয়েশন আছে, এইখানে ইনভেস্টমেন্ট হয় না ইউটার্ন হওয়ার আগ পর্যন্ত। সো এই ছিল সিপাল সম্পর্কে। সোনালী পেপার নিয়ে প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে, আগে একটা মিসকনসেপশন আপনাদের দূর করে নেই। অনেকেই দেখলাম বললেন সোনালী পেপার ফেয়ার ভ্যালুড হয়ে গেছে, কেন প্রাইস পড়তেছে মাত্র 3 কোটি শেয়ার, পি রেশিও 10। কেউ কি খেয়াল করছেন এটা লাস্ট টিপিএস কবে ডিক্লেয়ার হয়েছে? স্টকটা লাস্ট টিপিএস ডিক্লেয়ার হয়েছিল সেপ্টেম্বর 2023 সালে। তার মানে তারপর থেকে প্রায় 3টা কোয়ার্টার হয়ে গেছে, এখনো পর্যন্ত ইপিএস ডিক্লেয়ার করে নাই। তার মানে এই যে ডেটাটা দেখতেছেন এটা কিন্তু ভ্যালিড ডেটা না। এইটা দেখে আপনি বলতে পারেন না যে স্টকটা ফেয়ার ভ্যালুতে আছে, কারণ তার ফিনান্সিয়াল ডেটা কি আমরা কেউ জানি না। সো ফিনান্সিয়াল ডেটা দিয়ে আমি এটাকে ভ্যালিডেট করতেই পারবো না। আমার হাতে ভ্যালিডেট করার একটাই অপশন আছে, সেটা হচ্ছে টেকনিক্যাল চার্ট। টেকনিক্যাল চার্ট বলছে এই স্টকটার সাপোর্ট জোন 196 টাকা থেকে নিয়ে 236 টাকা পর্যন্ত, এই জায়গাটাতে একটা ভ্যালিড অর্ডার ব্লক আছে। উইকলি বেসিসে যদি আমি দেখি, আমি একটু লং টাইম ফ্রেমে দেখতেছি, এইটা একটা কনসলিডেশন বা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট জোন। ধারণা করতে পারি যে এই লেভেলের কোনো একটা পজিশন থেকে স্টকটা ইউটার্ন নিতে পারে। অলরেডি এই লেভেলটা টাচ করে ফেলছে। সো এখনো যদি কেউ হোল্ডে থেকে থাকে তাকে আসলে অপেক্ষা করতে হবে। এইখানে নতুন করে আগেই বড় লস বুক করার চাইতে একটু দেখে শুনে সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে। বাট আমি যে আপনাকে কিছু একটা বলবো যে এখান থেকে ঘোরা উচিত, স্টকটা এখন ন্যায্য মূল্যে চলে আসছে বা এই ধরনের কিছু, এইটা আমি বলতে পারতেছি না, কারণ আমার কাছে ফিনান্সিয়াল ডাটা নাই। যদি ফিনান্সিয়াল ডাটা থাকতো তাহলে কম্পেয়ার করে বলতে পারতাম যে আসলে হ্যাঁ এই লেভেল অলরেডি যৌক্তিক হয়ে গেছে, আপনি অ্যাটলিস্ট অ্যাভারেজ করতে পারেন। বাট আসলে যেহেতু ফিনান্সিয়াল ডাটা নাই, আমি তো অন্ধকারে ঢিল দিয়ে আপনাকে কিছু বলতে পারতেছি না। সো এই লেভেলটাকে অবজার্ভ করেন, এই লেভেলটাকে অবজার্ভ করলে আশা করি একটা ফ্রুটফুল রেজাল্ট সামনে পাওয়া যাবে। আর ডেটার অপেক্ষায় তো থাকতেই হবে। এরপর আরেকটা স্টক নিয়ে অনেকেই একই সাথে জিজ্ঞেস করেছেন, সোনালী আঁশ। এটার ব্যাপারে আমার অবজারভেশন আছে। এটার ব্যাপারে আমার অবজারভেশন সোনালী পেপারের থেকে কমপ্লিটলি ভিন্ন। এর কারণটা আমি আপনাদেরকে বলি। সোনালী আঁশে যদি আমরা যাই তাহলে দেখবো প্রাইস ঘুরে ফিরে একই ধরনের, কিন্তু এই স্টকটার পি রেশিও 12, শেয়ার সংখ্যা মাত্র 1 কোটি, যার ইপিএস কিন্তু আছে ভ্যালিড। একটা ইপিএস শুধু পেন্ডিং আছে যেটা আসবে, বাট বাকি সবগুলো ইপিএস এর ফিনান্সিয়াল ডেটা আমাদের কাছে আছে এবং ইপিএস ইতিপূর্বের কয়েক বছরের চাইতে অনেক ভালো, অনেক ভালো। সো আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে এই স্টকটা এখন যেই প্রাইসে আছে
অলরেডি এই স্টকটা অলমোস্ট ফেয়ার প্রাইসে আছে, অলরেডি এই প্রাইসেই ফেয়ার প্রাইসে আছে। এর থেকে যখন স্টকটা আমরা কমে পাচ্ছি, আমার হিসেবে, আমার অ্যানালিটিক্যাল নলেজ হিসেবে, তখন ওই স্টকটাকে আমরা ডিসকাউন্টেড রেটে পাচ্ছি। সো এই স্টকে যদি আপনার বিনিয়োগ থেকে থাকে এই প্রাইসে কিংবা এর আশেপাশের প্রাইসে, আমি অন্তত পক্ষে এই স্টকটা নিয়ে ওরিড হওয়ার মতো কোনো কিছু দেখতেছি না। কারণ আমি এইটুকু বলতে পারি, টুডে অর টুমোরো হইতে পারে 2025 সালে গিয়ে এই স্টকটা একদিন আবার 600 টাকায় যাবে, এই স্টকটা আবারও 600 টাকায় যাবে। আপনাদের মনে আছে কোহিনুর ছিল, এরকম আরো অনেক স্টক ছিল যেখানে যেখানে গ্যাপ ক্রিয়েট হয়েছিল, আমি সেই গ্যাপগুলো আপনাদেরকে দেখাইছিলাম যে এই গ্যাপগুলো ধরে ধরে ট্রেড করলে এইখান থেকে একটা বড় বড় রেজাল্ট আমরা পেতে পারি। অনেক অনেক এটা অ্যাডজাস্টেড ডাটা, সো এখন আমি আপনাকে দেখাতে পারতেছি না। এমনকি এই সোনালী আসেই কিন্তু একটা বড় গ্যাপ ছিল ইতিপূর্বে। এই যে দেখেন এইখানে একটা গ্যাপ ছিল প্রাইস অ্যাডজাস্ট হওয়ার পরে 600 টাকা থেকে এখানে 5 মানে 100 টাকার উপরে গ্যাপ, 100 টাকা না, এই যে এখানে 752 আর এখানে ছিল 600, মানে 150 টাকার উপরে একটা গ্যাপ ছিল। সো এই 150 টাকার গ্যাপটাকে ধরে 2023 সালে বটমে আসার পর এই 300 টাকার নিচের রেঞ্জগুলোতে যদি কেউ ইনভেস্টমেন্ট করতেন 2024 সাল আসার আগেই, অর্থাৎ এক বছরের মধ্যেই এই গ্যাপটা কিন্তু অ্যাকুরেট ভাবে ফুলফিল হয়েছে। এই যে দেখেন, এই যে আমি দাগ দিচ্ছি, এই যে গ্যাপটা ক্রিয়েট হয়েছিল এই পর্যন্ত, এই যে ফুলফিল হয়েছে। দ্যাট মিনস সোনালী আসে এইখানে এখন যে গ্যাপটা ক্রিয়েট হয়ে আছে, এই গ্যাপটাও টুডে অর টুমোরো ফিল আপ হবে, সময় লাগবে। নট লাইক দ্যাট যে আপনি 2-3 মাসে 1 মাসের মধ্যে এই প্রাইস পাবেন, এটা আমি কোনোভাবেই বলতেছি না। বাট যখন এই স্টকটা আপ ট্রেন্ডে যাবে, যখন এই স্টকটা র্যালি করবে, এই স্টকটার প্রিভিয়াস প্রাইসের হিস্ট্রি দেখেন কোথা থেকে কোথায় আছে। সো হ্যাঁ, স্টক ডিভিডেন্ড দিছে, সবই ঠিক আছে, বাট তারপরেও এই স্টকটার প্রাইস এখন ফেয়ার প্রাইসে আছে, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আর যদি টেকনিক্যাল চার্টের ভিত্তিতে বলেন তাহলে আমি বলবো 240 টাকার আশেপাশের রেঞ্জটা এই স্টকটার জন্য খুব ভালো একটা রেঞ্জ। এরকম একটা রেঞ্জ থেকে এই স্টকটা ইউটার্ন নেওয়ার পসিবিলিটি থাকবে, ইনভেস্টমেন্ট করারও অপরচুনিটি থাকবে, ফিনান্সিয়াল ডেটাও ঠিকঠাক আছে। বাকিটা আপনি দেখে বুঝে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনি আপনার মতো করে নিতে পারেন। উরিড হওয়ার মতো কিছু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এমআরএ দোয়েল নিয়ে জিজ্ঞেস করেছেন, যতগুলো স্টক নিয়ে জিজ্ঞেস করেছেন, আশ্চর্যজনকভাবে সবগুলো স্টকই আসলে স্টপ লস হয়ে যাওয়া ডাউন ট্রেন্ডের শেয়ার। কেন আমরা এই শেয়ারগুলোতে এখনো মানে ট্রেডিং মুডে আছি আমি জানি না। যদি ইনভেস্ট করে থাকেন দ্যাট ইজ ফাইন, একটু খেয়াল করবেন, এটা ছিল তার হাই, নিচে নামলো, নিচে নামার পরে এইটা হচ্ছে ইন্টারনাল ওয়েভ, তারপরে এইটা হচ্ছে তার আরেকটা হাই। প্রিভিয়াস হাইয়ের সাথে যদি পরের হাই কম্পেয়ার করেন, ওই হাইটা আমরা ব্রেক করতে পারি নাই। যদি তার পরের হাই কম্পেয়ার করেন, ব্রেক করতে পারি নাই। তারপরের হাই ব্রেক করতে পারি নাই। তারপরের ইন্টারনাল, এইটা ছিল ইন্টারনাল, এইটা হচ্ছে মেইন, এটা আমরা ব্রেক করতে পারি নাই। এরপর থেকে এইটা বলেন, এইটা বলেন, আর লাস্ট হাই যেটা বলেন, প্রত্যেকটা হাই আপনি খেয়াল করেন, কোন হাইয়ের পরে আমরা সেকেন্ড টাইম ওই হাইটাকে ব্রেক করতে পারি নাই। তার মানে এই স্টকটা এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে। সিম্পল কনসেপ্ট, এই স্টকটা এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড তো তৈরিই করে নাই। আপ ট্রেন্ড তৈরি করতে পারতো যদি এই যে প্রাইস 55 টাকা, এইটার উপরে এই স্টকটা ক্লোজ দিত, এইটার উপরে ক্লোজ দিয়ে যদি পরবর্তীতে এই স্টকের প্রাইস নিচে আসতো, সমস্যা ছিল না, তাহলে তখন ইনভেস্ট করা যেত, পরের বার বাড়তো। বাট এখনো পর্যন্ত এটা স্টিল ডাউন ট্রেন্ডে আছে। সাপোর্ট কোথায়? এখনকার বর্তমান সাপোর্ট হচ্ছে এইটা, বাট টিকবে কিনা এটা গ্যারান্টি দিয়ে বলার কোনো অপরচুনিটি নাই। বরং খালি চোখে আমি এখানে একটা ছোট ফ্রেমে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাচ্ছি, একটা ছোট ফ্রেমে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি। অত সুন্দর করে আঁকালাম না, আমার চোখে পড়লো আর কি, সেই জন্য দেখালাম। এখানে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাচ্ছি যেটা ব্রেকডাউন হয়েছে অলরেডি। যদি এই 36 টাকার লেভেলটা ব্রেকডাউন করে ফেলে, তাহলে পসিবিলিটি থাকবে মার্কেট প্রাইস এইখান থেকে খানিকটা নিচে আসার। এখানে যেরকম হেডের ডিস্টেন্স, এরকম একটা ডিস্টেন্স পর্যন্ত নিচে আসার পসিবিলিটি থাকবে। এবং এর আগের যে কনসলিডেশন জোনটা ছিল, এইরকম একটা জোন থেকে এইটা তার বটম কনফার্ম করতে পারে, মানে ডাউন ট্রেন্ডটা হয়তোবা সেখানে গিয়ে শেষ হয়ে যেতে পারে। এই হচ্ছে এমআরএ দোয়েলের বর্তমান কন্ডিশন। এখন এই পর্যন্তই যাবে না আর একটু কম থেকে ঘুরবে, সেটা পসিবল। সেটা তো প্রাইস অ্যাকশন দেখবো আমরা, যে পরবর্তীতে প্রাইস অ্যাকশন পজিটিভলি কোথা থেকে রিঅ্যাক্ট করে। অথবা আপনি যদি চিন্তা করেন এই পুরা জায়গাটাই কিন্তু এই স্টকটার জন্য বটম, এই যে আমি ড্র করে দেখাচ্ছি আপনাকে, এই যে জায়গাটা, এই পুরো জায়গাটাই স্টকটার জন্য বটম। আপনি যদি পুরো স্টকটাকে খেয়াল করেন, উপরের দিকে দেখেন 170 টাকা, আর এখানে আমি বাই রেঞ্জ দেখিয়েছি 26 টাকা থেকে নিয়ে 34 টাকা পর্যন্ত, 5-6 টাকার একটা জায়গা। সো এইরকম একটা জায়গা থেকেই এই স্টকটা ঘোরার একটা পসিবিলিটি থাকবে, যেটা এই স্টকটা অলরেডি তার কাছাকাছি চলে আসছে। যদিও এখন আরো 7-8 টাকা বা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত নিচে আমার সুযোগ আছে, বাট কাছাকাছি চলে আসছে। আপনার বিনিয়োগ যদি অনেক উপরে হয়, এখন আসলে আর স্টপ লসের জায়গা নাই, অনেক আগেই ছিল সেটা। এখন আসলে আমাদেরকে
ওই যে ঘুরে ফিরে সিফালের কথা, এটা নিচে আসার পর এখান থেকে ঘুরে উঠবে, নাকি এইটা নিচে আসার পর এখানে যেমন কনসলিডেট করে সময় ক্ষেপণ করেছিল এরকম সময় ক্ষেপণ করবে, তা কিন্তু আমরা কেউ জানি না। এবং টেকনিক্যালি লজিক্যালি সময় ক্ষেপণ করার পসিবিলিটি কিন্তু বেশি, সময় ক্ষেপণ করার পসিবিলিটি বেশি, কারণ কনসলিডেট যদি না হয়, বাই যদি না হয়, তাহলে পরে বাড়াবেটা কিভাবে? আগে তো ধারাবাহিকভাবে বাই হইতে হবে, তারপরে গিয়ে প্রাইস র্যালি দিবে, তাই না? সো আমাদের উচিত এই ধরনের টানা ডাউন ট্রেন্ডের শেয়ারে ছোট ছোট মুভ পেলে শর্ট টার্ম ট্রেড করলেও স্টপ লস মেনটেন করা। আমার কেনা দামের নিচে চলে আসলে আমি থাকবো না ওই স্টকটাতে, কারণ আমি শর্ট টার্ম ট্রেডিং করতেছি। আর যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে এরকম ডাউন ট্রেন্ডের টানা ডাউন ট্রেন্ডের শেয়ারে আপনি ইনভেস্টমেন্ট করবেন কেন? বটম ক্লিয়ার করার আগ পর্যন্ত। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। বোঝার চেষ্টা করেন, আমি কোনো স্টকের বিপক্ষে না, আমি কোনো স্টকের পক্ষে না, আমি আপনাকে চার্টের ভাষা বোঝাচ্ছি। এইভাবে আপনি যে কোনো চার্টকে যে কোনো স্টককে অ্যানালিসিস করতে পারেন। জেমিনি সেম প্রশ্ন এসছে আপনাদের দিন থেকে, খেয়াল করলে দেখবেন এই স্টকটা এখনো পর্যন্ত টানা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। কোনো একটা হাই তৈরি করার পরে কি আমরা সেই হাইটাকে আর ব্রেক করতে পারছি? একটু খেয়াল করে দেখেন তো, এই যে হাইগুলা এক একটা তৈরি করছি, তারপরে যে হাইগুলা তৈরি করছি, কোনো একটা হাইতে এখনো পর্যন্ত প্রিভিয়াস হাইকে কি আমরা ব্রেক করতে পারছি? তাহলে তা না, একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। এখন ডাউন ট্রেন্ডের মধ্যে যে আপনি এই যে পজিটিভিটি গুলো দেখতে পাচ্ছেন, এগুলাকে বলে জাস্ট হচ্ছে আপনি কি বলবো, মোমেন্টাম, শর্ট টার্ম মোমেন্টাম, একটা করে রিভার্সাল দেয় ডাউন ট্রেন্ডটাকে কন্টিনিউ করার জন্য। আপ ট্রেন্ড কন্টিনিউ করার জন্য যেমন নিচের দিকে এভাবে ব্যাক আসতে হয়, রিটেস্ট করে উপরে উঠতে হয়, ঠিক তেমনি ভাবে ডাউন ট্রেন্ডটাকেও কন্টিনিউ করার জন্য একটু একটু করে উপরের দিকে উঠতে হয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস কোনো সুইং এর হাইকে সে ব্রেকআউট করে উপরে উঠতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড শুরু হয় না। তার মানে জেমিনিসি কিন্তু এখনো পর্যন্ত আপ ট্রেন্ড শুরু করে নাই। এখনো পর্যন্ত জেমিনিসি একটা কনক্রিট, একদম লুক অ্যান্ড ফেয়ার একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। তো এনিওয়ে, ওইটা বলে আপনাকে ওরি করতে চাই না। আমি আপনাকে একটা আইডিয়া দিই যে এটা এখন কোন পজিশনে আছে। বর্তমানে জেমিনিসি যে পজিশনটাতে আছে সেই পজিশনটাতে ইমিডিয়েটলি একটা অর্ডার ব্লক আছে, যে অর্ডার ব্লকে অলরেডি সে অবস্থান করতেছে। বাট সাধারণত মাল্টিপল অর্ডার ব্লক যদি থাকে, তাহলে লাস্ট যে অর্ডার ব্লকটা থাকে, মেইন যে অর্ডার ব্লকটা থাকে, সেই পর্যন্ত প্রাইস ফল করে ইউটার্ন নেওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয়। এই স্টকটার ক্ষেত্রে এই বর্তমান অর্ডার ব্লকটার মধ্যে অলরেডি প্রাইস ঢুকে গেছে, এখান থেকে ঘুরবে, হয়তো বা ঘুরতে পারে, বাট বেশি পসিবিলিটি থাকবে এর পরবর্তীতে যে অর্ডার ব্লকটা আছে এইটাতে একটু নজর রাখা। 211 টাকা থেকে নিয়ে 220 টাকা 22 টাকা পর্যন্ত এই জায়গাটা জেমিনি সি ফুডের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটাতে এসে এই স্টকটা ইউটার্ন নেওয়ার একটা পসিবিলিটি থাকবে। কোনো কারণে যদি এই স্টকটা এই লেভেলের নিচে চলে যায়, তাহলে এই স্টকটা কিন্তু আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার পসিবিলিটি থাকবে। সো ওইটা হবে আবার আপনার জন্য একটা স্টপ লস পয়েন্ট। খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। শুধুমাত্র বাড়বে এবং কমবে স্টক মার্কেট কিন্তু এরকম না, স্টক মার্কেট কন্ডিশনাল। এবার আপনি বলতে পারেন ফেয়ার ভ্যালু হয়ে গেছে, সব হয়ে গেছে। ভাই, ফেয়ার ভ্যালু হয় নাই। এই ধরনের লো পেড শেয়ার ভ্যালুয়েশন দিয়ে হয় না, এগুলো চার্টের ভিত্তিতে ট্রেড করা লাগে। কারণ আপনি সোনালী আসে দেখলেন 12 পি রেশিও, 1 কোটি শেয়ার, সেইটার ন্যাপ ছিল 100 প্লাস, সেটার ইপিএস ছিল 20 টাকার উপরে। আর জেমিনিসি দেখেন সেম প্রাইসে আছে, বরঞ্চ সোনালী আসের থেকে 10-20 টাকা ডিফারেন্সে আছে। এইটার পি রেশিও 26। তার মানে কি, জেমিনিসি এই মুহূর্তে সোনালী আসের চাইতে দ্বিগুণেরও বেশি দামি। যদি সোনালী আসের দাম পি রেশিও হচ্ছে 12, জেমিনিসির যদি 24 হইতো, তবুও জেমিনিসি সোনালী আসের চাইতে ডাবল ওভার প্রাইসড। সো আপনি যদি মনে করেন যে এইখানে আসছে অলরেডি অনেক কারেকশন হয়েছে, 6,500 থেকে নিচে নামছে, সো এটা আন্ডার ভ্যালুড হয়ে গেছে, ব্যাপারটা মোটেও এমন না। এগুলো লো পেইড স্টক, এগুলোর ভ্যালুয়েশন আপনি ওইভাবে জাস্ট পি রেশিও দিয়ে করতে পারবেন না। এই স্টকটা টেকনিক্যাল বেসিসেই দেখতে হবে। আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে 211 থেকে 222 টাকার রেঞ্জ থেকে এই স্টকটা ইউটার্ন নিয়ে ঘোরার একটা পসিবিলিটি থাকবে। যদি সেটা করতে না পারে যে কোনো সিচুয়েশনের কারণে এবং এইটার নিচে চলে যায়, তাহলে আবার স্টপ লস হিট করবে। সো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে আশা করতেছি যে এই স্টকটা এইখান থেকে একটা ডাবল বটমের মতো সিচুয়েশন ক্রিয়েট করে ঘুরে দাঁড়াতে পারে। তবে আমাদের ভুলগুলো কিন্তু বারবারই আমি দেখাচ্ছি। এই ক্যান্ডেলটা খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ। এই ক্যান্ডেলটাতে ভলিউম দেখতেছেন আপনি সর্বোচ্চ। যখন গ্র্যাজুয়ালি ভলিউম বৃদ্ধি পায়, তখন নিয়ম হচ্ছে গ্র্যাজুয়ালি মার্কেট প্রাইসও বৃদ্ধি পেতে হবে। কিন্তু ঘটনা কি ঘটলো, ভলিউম এইখান থেকে এখানে এসে বাড়ছে, মার্কেট এইখান থেকে এসে এইখানে কমে গেছে। এটা এই পর্যন্ত এইখান থেকে এইভাবে নামছে, অথচ ভলিউম এখান থেকে এইভাবে বাড়ছে। তার মানে কি, ভলিউম বাড়তেছে, মার্কেট নামতেছে, তার মানে নিচে নামার দিকের ভলিউম বেশি, অর্থাৎ সেলের ভলিউম বেশি। আপনি যদি এই ক্যান্ডেলটাকে সূক্ষ্মভাবে খেয়াল করেন, এই ক্যান্ডেলের ম্যাক্সিমাম জায়গা, প্রায় 80% জায়গা হচ্ছে প্রফিট টেকিং। তাহলে এই প্রফিট টেকিং হয়েছে এত বড় ভলিউম দিয়ে, তারপরে প্রাইস কমবে না?
তো এখানে প্রফিট টেকিং যদি এত বড় ভলিউম দিয়ে হয় তো প্রাইস তো কমবে, এটা তো খুবই একটা ন্যাচারাল একটা প্রসেস, ন্যাচারাল একটা ব্যাপার। সো সেম, প্রত্যেকটাই স্টকের কন্ডিশন সেম, চরিত্র সেম, প্রতিটাই ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, প্রতিটাতেই আমাদের স্টপ লসের পয়েন্ট ছিল আমরা খেয়াল করি নাই, অথবা প্রতিটাতেই হায়ার হাই তৈরি করার আগেই আমরা ধরে নিছি এগুলো আপ ট্রেন্ড হয়ে গেছে, এগুলোতে ঢুকে যাওয়া যায়। সো ভুলগুলো সংশোধন করতে হবে। আপ ট্রেন্ডের কনফার্মেশন আসার পরে আপনি 10 টাকা বেশি দিয়ে কিনেন, যেহেতু আপনি ট্রেডিং করতেছেন। আর যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনি লং টার্ম হোল্ড করেন। কিন্তু যে স্টকগুলোর কথা বলতেছেন এগুলো খুব একটা তো ইনভেস্টমেন্ট, সোনালী আঁশ ব্যতীত এগুলো তো খুব বেশি ইনভেস্টমেন্ট করার স্টক না, আমরা সবাই জানি এগুলো ট্রেডেবল স্টক। সো যেহেতু ট্রেডেবল স্টক, আমাদের প্রপার জায়গায় স্টপ লস নিতে হবে এবং বটম কনফার্ম করার পরে যখন একটা হায়ার হাই মেক শিওর করবে তারপরে আমাদের এন্ট্রি নিতে হবে। ভুল করার পর শুধু মার্কেটকেই দোষ দিলে হবে না। একটা স্টক 20 টাকা থেকে 200 টাকায় গেছিল, এবার কমতে কমতে 100 টাকায় আসছে, অর্ধেক হয়ে গেছে, আপনি কিনছেন এবং আপনি যুক্তি দিচ্ছেন যে স্টকটা তো অর্ধেক কমার পরে আমি কিনছি, বাট আপনি এটা খেয়াল করতেছেন না স্টকটা বাড়ছিল মাত্র 20 টাকা থেকে। সো এটার ভ্যালুয়েশনটা কোথায়? আপ ট্রেন্ড হলে স্টক বাড়বে, এভাবেই বাড়বে। আপনি ওরিয়ন ইনফিউশন দেখেন, খান ব্রাদার্স, বাদি দেন খান ব্রাদার্সের কথা, যখন কোন একটা স্টকে আপ ট্রেন্ড ক্রিয়েট হয় তখন একটা স্টক 10-20-30% পর্যন্ত বাড়তে পারবে, এটার কোনো সমস্যা নাই। কিন্তু সেইটা অর্ধেক কমার পরে আপনি প্রপার ভ্যালুয়েশনে চলে আসছেন, এইটা মনে করার কিন্তু কোনো সুযোগ নাই। কারণ ভ্যালুয়েশনটা হবে বটম থেকে, যখন একটা আপ ট্রেন্ড শেষ হয় তখন একটা ডাউন ট্রেন্ড শুরু হয়, ওই ডাউন ট্রেন্ডটা শেষ হওয়ার পরে মূলত আমাদের নতুন ট্রেডিং প্ল্যান করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু লম্বা সময়ের জন্য ফেসে যাবেন। সো অনেক স্টক আছে যেগুলো বটম থেকে ঘুরে ঘুরে আবার নতুন করে একটা করে আপ ট্রেন্ডের কনফার্মেশন আমাদেরকে দিয়েছে, ওগুলো দেখেন, ওগুলোতে থাকেন। সব সময় একই, মানে সিপার্ল 200 হয়েছিল দেখে সিপার্লি আবার 200 হবে, জেমিনিসি 600 হয়েছিল দেখে এইটাতেই পড়ে থাকতে হবে, মার্কেট তো ব্যাপারটা তো এরকম না। সময়ের সাথে সাথে আপনি নিজেকে সুইচ করে মার্কেটের মতো করে চলার চেষ্টা করেন। ইন্স্যুরেন্সগুলো অনেক সস্তা অবস্থায় এখন পড়ে আছে, অনেক ব্যাংকগুলো কিছুদিন আগে 7 টাকা 8 টাকা করে পাওয়া গেছে, সেই ব্যাংকগুলো এখন 12-14 টাকা হয়ে গেছে অলরেডি। তখন সবাই বলছে, আমি না, আমার কোনো ক্রেডিট নিচ্ছি না, আমি, প্রত্যেকজন অ্যানালিস্ট বলছে যে ব্যাংকগুলো সস্তা হয়ে গেছে, দেখেন ব্যাংকগুলো অনেক আন্ডার ভ্যালুড অবস্থায় আছে, কিনেন। তখন আমরা দেখি নাই। সো আপনি যদি এই সমস্ত স্টক থেকে কিছু লস দিয়েও বেরোইতেন, একটা 8 টাকার ব্যাংক 12 টাকা হয়ে যাওয়া মানে কিন্তু 50% প্রফিট। সো আপনি কিন্তু 50% লস রিকভার করতে পারতেন। এনিওয়ে, এত আসলে এভাবে করা বলা উচিত না, অনেকের মন খারাপ হবে, বাট একটু বোঝার চেষ্টা করেন, লজিক দিয়ে চিন্তা করেন, আবেগ দিয়ে না, তাহলে আপনি আপনার প্রবলেমের সমাধানগুলো খুঁজে পাবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিনিয়োগের সকল সিদ্ধান্ত একান্তই আপনি নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব অ্যানালিসিসের মাধ্যমে নেবেন, কারো ভিডিও দেখে, কারো সাজেশন দেখে না। আদারওয়াইজ আপনি যে কোনো সময় ভুল ভ্রান্তি ডিসিশন নিতে পারেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি বাজারকে না বুঝতে পারবেন, আপনি বাজার থেকে সাস্টেইনেবল প্রফিট মেক শিওর করতে পারবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।